হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নাম্বার সিস্টেম থেকে থার্ড ক্লাস করব। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রাইম নাম্বারস, কম্পোজিট নাম্বারস, ইভেন নাম্বারস, অড নাম্বারস সাথে রিলেটেড কিছু ম্যাথ। তো আমরা আগে প্রাইম নাম্বারসের সাথে সম্পর্কিত কিছু অঙ্ক করব। প্রাইম নাম্বারস কাকে বলে আমরা জানি। প্রাইম নাম্বারস হচ্ছে কি সেই সংখ্যাগুলো যেগুলো সেই সংখ্যা নিজে এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। অর্থাৎ যেসব সংখ্যার দুটো উৎপাদক বা দুটো ডিভিজার থাকে তাদেরকে বলা হয় কি প্রাইম নাম্বারস। এক্স্যাক্টলি দুটো ডিভিজার বা অথবা দুটো উৎপাদক থাকতে হবে, বরাবর দুটো থেকে কম হতে পারবে না, বেশি হতে পারবে না। যেমন 5 কে 5 দিয়ে ডিভাইড করলে পূর্ণ সংখ্যা পাচ্ছি আমরা 1, আবার 5 কে 1 দিয়ে ডিভাইড করলে পূর্ণ সংখ্যা আমরা পাচ্ছি 5। 5 কে আর অন্য কোন সংখ্যা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না ফলাফল হিসেবে, সেখানে অবশ্যই ভগ্নাংশের মানটা আসবে। তাহলে 5 এর উৎপাদক দুটো, 5 নিজে এবং 1, তাহলে 5 হচ্ছে কি একটা প্রাইম নাম্বার। তো এগুলো খুবই বেসিক জিনিস, এগুলো আমরা জানি। যেসব সংখ্যা তাহলে নিজে এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় সেসব সংখ্যাকে বলা হয় কি প্রাইম নাম্বারস। প্রাইম নাম্বারসে এক্স্যাক্টলি দুটো ডিভিজার থাকবে, সেই নিজে এবং হচ্ছে কি 1। এর বেশি যদি কোনো ডিভিজার্স থাকে তখন তাকে বলা হয় কি কম্পোজিট নাম্বারস। দুটার যদি অধিক কোনো ডিভিজার থাকে তাহলে তাকে বলা হয় কি কম্পোজিট বা যৌগিক সংখ্যা। যেমন দেখতে পারি কি 9 কে আমরা 9 দিয়ে ডিভাইড করলে পূর্ণ সংখ্যা পাচ্ছি 1। 9 কে 1 দিয়ে ডিভাইড করলে রেজাল্ট আসে 9। 9 কে 3 দিয়ে ডিভাইড করলে রেজাল্ট আসে কত? 3। তাহলে এখানে দেখা যাচ্ছে কি 9 এর তিনটা উৎপাদক বা ডিভিজার আছে, 9, 1 এবং 3। যেহেতু 2 এর বেশি ডিভিজার আছে তাই 9 হচ্ছে কি একটা কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার। তো এভাবে যেসব সংখ্যার 2 বা তার বেশি উৎপাদক বা ডিভিজার থাকে সেসব সংখ্যাকে বলা হয় কি কম্পোজিট নাম্বারস। এখন দুটো বিষয় আসে, সেটা হচ্ছে দেখি 0 এবং 1 এগুলো কি ধরনের সংখ্যা, এগুলো কি প্রাইম নাম্বার নাকি কম্পোজিট নাম্বারস। এখানে একটা কথা বলে রাখি আগে, সেটা হচ্ছে দেখি প্রাইম নাম্বারস এবং কম্পোজিট নাম্বারস গুলো অবশ্যই হতে হবে কি ন্যাচারাল নাম্বারস অথবা পজিটিভ ইন্টিজার্স, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা ন্যাচারাল নাম্বার সম্পর্কে জানি, 1 থেকে শুরু করে পরবর্তী যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো থাকে সেগুলোকে বলা হয় কি ন্যাচারাল নাম্বারস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে যে পূর্ণ সংখ্যাগুলো আমরা পাই সেই সবগুলোকে বলা হয় কি ন্যাচারাল নাম্বারস অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা। শূন্যের সংখ্যা রেখে শূন্যের ডান পাশে যেগুলো থাকে। এখন একটা প্রশ্ন ধরা হয়, সেটা হচ্ছে কি 0 এবং 1 এগুলোকে প্রাইম নাম্বারস কিনা, মৌলিক সংখ্যা কিনা। আমরা একটু দেখি শূন্যের ক্ষেত্রে। শূন্যকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল 0, শূন্যকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল 0, শূন্যকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল 0, শূন্যকে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল 0, শূন্যকে যদি আমরা 5000 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ভাগফল 0। অর্থাৎ শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় এবং সেক্ষেত্রে ভাগফল আসে কি 0, যা সবই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের প্রাইম নাম্বারের বৈশিষ্ট্য হচ্ছে যে প্রাইম নাম্বার হতে হলে এক্স্যাক্টলি দুটো ডিভিজার বা দুটো উৎপাদক থাকতে হবে, সেই সংখ্যাটা নিজে এবং 1, এছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে পারবে না। কিন্তু শূন্যকে সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তার মানে 0 প্রাইম নাম্বার হতে পারে না, কারণ শূন্যের ডিভিজার্স আনলিমিটেড, ইনফিনিটি, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে শূন্যকে, এবং রেজাল্ট পাচ্ছি কি আমরা 0, মানে পূর্ণ সংখ্যার রেজাল্ট হিসেবে পাচ্ছি। তাই 0 একটা প্রাইম নাম্বার হতে পারে না। এরপর হচ্ছে কি 1 কি প্রাইম নাম্বার কিনা। তো প্রাইম নাম্বার বৈশিষ্ট্য আবার বলছি, প্রাইম নাম্বারের ক্ষেত্রে কি হতে হবে, অবশ্যই দুটো ডিভিজার থাকতে হবে। দুটো থেকে কম নয়, দুটো থেকে বেশি নয়। দুটো থেকে বেশি যদি ডিভিজার্স থাকে তাহলে তখন সেটা হয়ে যায় কি কম্পোজিট নাম্বার। আর যদি দুটো থেকে কম থাকে তাহলে কিন্তু আবার প্রাইম নাম্বার হতে পারবে। প্রাইম নাম্বার হতে হলে এক্স্যাক্টলি দুটো ডিভিজার থাকতে হবে। এখন 1 এর কথা যদি বলি তাহলে 1 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাচ্ছি কত? 1। এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে 1 নিজের ডিভিজার বা উৎপাদক, সেটাতে আমরা ভাগফল 1 পাচ্ছি। কিন্তু 1 কে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু পূর্ণ সংখ্যা আর ফলাফল হিসেবে পাওয়া যায় না। যেমন 1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট হয়ে যাচ্ছে কত? 0.5। 1 কে যদি 4 দিয়ে ডিভাইড করি রেজাল্ট হচ্ছে কত? 0.25। তাহলে 1 এর 1 নিজে ছাড়া আর অন্য কোনো উৎপাদক নেই যে সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা ফলাফল হিসেবে পাবো। তাহলে 1 কে 1 দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাচ্ছে, তাহলে 1 নিজেই হচ্ছে কি উৎপাদক, এবং উৎপাদকের সংখ্যা হচ্ছে কি এখানে কি একটা। তাহলে 1 এর যেহেতু শুধুমাত্র একটাই উৎপাদক, তাহলে 1 প্রাইম নাম্বার হতে পারে না।
এখন আমরা প্রাইম নাম্বারস এবং কম্পোজিট নাম্বারস সম্পর্কিত কিছু অঙ্ক করব। কোনো একটা পূর্ণ সংখ্যা সেটা কি প্রাইম নাম্বার নাকি কম্পোজিট নাম্বার সেটা আমরা সহজে কিভাবে চিনব। যদি সংখ্যাগুলো ছোট হয় যেমন 2, 4, 7, 8 এবং এমন যদি সংখ্যা হয় তখন কিন্তু আমরা সেগুলো সহজেই চিনতে পারি সেগুলো কি প্রাইম নাম্বার নাকি কম্পোজিট নাম্বার। কিন্তু যদি সংখ্যাটা বড় হয় তখন কিন্তু সেটা আইডেন্টিফাই করাটা একটু কঠিন হয়ে যায়, এটা কি কম্পোজিট নাম্বার নাকি প্রাইম নাম্বার। যেমন মনে করি কি 67, এটা কি কম্পোজিট নাম্বার না প্রাইম নাম্বার, আমরা কিন্তু এখন সহজেই বলতে পারছি না। এটার জন্য আমরা এখন কিছু প্রমাণ নিয়ে আলোচনা করব। এখন আমরা স্ক্রিনে একটা কোশ্চেন দেখছি। কোশ্চেনে বলছে প্রুভ দ্যাট 47, 23, 37 and 53 আর প্রাইম নাম্বার, সেগুলো প্রাইম নাম্বার বলে প্রমাণ করতে হবে। তো এখান থেকে আমি দুটো প্রমাণই এখন ডিসকাশন করব, 47 এবং 53 নিয়ে। 23 এবং 37 গুলো আশা করি আপনারা বাসায় নিজেরা করে নিতে পারবেন। 47 একটি প্রাইম নাম্বার কিনা তার প্রমাণের সলিউশনটা আমার এখানে পড়া আছে, আমি সলিউশনটা বুঝিয়ে দিচ্ছি। যে কোনো সংখ্যা প্রাইম নাম্বার কিনা সেটাকে প্রুফ করতে হলে আগে সেই সংখ্যাটার স্কয়ার রুট মানে কি বর্গমূলের মান নির্ণয় করতে হবে। তো আমরা 47 এর বর্গমূল করছি স্কয়ার রুট অফ 47। তো 47 কে যখন আমরা বর্গমূল করছি তার মান পাচ্ছে কি আমরা 6.86। যদি এখানে দশমিকের পরে আরো অনেকগুলো মান আসে, এটা সীমাবদ্ধ কোনো মান আসেনি, এটা অসীম মান এসেছে, তো আমি 2 ঘর পর্যন্ত নিয়েছি 6.86। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এই যে 47 কে বর্গমূল করে 6.86 পেয়েছি, এবার 6.86 এর কাছাকাছি পূর্ণ সংখ্যাটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এখন 6.86 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা আমরা 7ও লিখতে পারি অথবা 6ও লিখতে পারি। তো এটা আমরা একটা বেসিক বিষয় জানি যে কি দশমিকের পরে 5 বা 5 এর বড় সংখ্যা থাকলে তখন কিন্তু আমরা পরবর্তী ক্রমিক সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা হিসেবে নিই। অর্থাৎ এখানে যেহেতু দশমিকের পরে 8 আছে তাহলে 6 এর পরবর্তী ক্রমিক সংখ্যা হচ্ছে কি 7, 7 কে কিন্তু এখানে পূর্ণ সংখ্যা হিসেবে কাউন্ট করা হয়। কিন্তু এমন নয় যে কি এখানে 7ই নিতে হবে, আমরা যদি ছোটটাও নিই 6 কে নিই তাহলেও কিন্তু আমাদের প্রমাণের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, প্রমাণটা সেমই থাকবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা দশমিকের কারণে আমরা বড় সংখ্যা বা ছোট সংখ্যা নিয়ে কনফিউশন হতে হবে না। আমরা দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা আছে সেই পূর্ণ সংখ্যাটাকে নিতে পারি, 6 কেও নিতে পারি, অথবা দশমিকের কারণে এখানে যে 8 আছে আমরা পরবর্তী ক্রমিক সংখ্যা 7 কেও নিতে পারি, যে কোনো একটা নিতে পারি। তাই আমি এখানে 7 নিয়েই করছি, যেহেতু এটা একটা অনেকের কনফিউশন ক্রিয়েট হয়, তাই আমি দশমিকের পরে 8 থাকাতে 7 কে নিয়েছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি 7 এর ভিতরে প্রাইম নাম্বারস কি কি আছে। 7 এর ভিতরে প্রাইম নাম্বারস কি কি আছে তার একটা লিস্ট করব। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি আমাদের সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কি। সবচেয়ে ছোট প্রাইম নাম্বার হচ্ছে কি 2, কারণ এর আগে আমরা প্রমাণ করলাম 0 এবং 1 এগুলো কিন্তু প্রাইম নাম্বারস নয়। তাহলে প্রাইম নাম্বার শুরু হচ্ছে কত থেকে? 2 থেকে। 2, 3, 5, 7, 11, 13, 17 এগুলো হচ্ছে কি পরপর প্রাইম নাম্বারস। কেমন? তাহলে সবচেয়ে ছোট প্রাইম নাম্বার হচ্ছে কত? 2। এবং সবচেয়ে ছোট কম্পোজিট নাম্বার কত? এখানে সবচেয়ে ছোট প্রাইম নাম্বার তো 2 দেখলাম। ক্রমিক সংখ্যার মধ্যে 2টা প্রাইম নাম্বার হচ্ছে, 2 এর পরে 3 হচ্ছে কি আরেকটা প্রাইম নাম্বার, 3 এর পরে হচ্ছে কি 4। 4 কিন্তু একটা কম্পোজিট নাম্বার, কারণ 4 এর দুটোর বেশি ডিভিজার আছে। 4 কে 4 দিয়ে ভাগ করা যায় নিঃশেষে, 4 কে 1 দিয়ে ভাগ করা যায় নিঃশেষে, 4 কে আবার 2 দিয়ে ভাগ করা যায় নিঃশেষে। তাহলে 4 হচ্ছে কি একটা কম্পোজিট নাম্বার, এবং 4 হচ্ছে কি সবচেয়ে ছোট কম্পোজিট নাম্বার, স্মলেস্ট কম্পোজিট নাম্বার। ঠিক আছে? তাহলে স্মলেস্ট কম্পোজিট নাম্বার হচ্ছে কি 4 এবং স্মলেস্ট প্রাইম নাম্বার হচ্ছে দেখি 2। ওকে, তাহলে আমরা এখন কি করব, এই যে আমরা একটা ইন্টিজার ভ্যালু পেয়েছি 7, এখন 2 থেকে 7 সবচেয়ে স্মলেস্ট প্রাইম নাম্বার, 2 থেকে 7 পর্যন্ত কি কি প্রাইম নাম্বার আছে তার একটা আমরা লিস্ট করছি। তাহলে 2 থেকে 7 পর্যন্ত প্রাইম নাম্বার আমরা পাচ্ছি কি কি 2, 3, 5 and 7। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি এই যে প্রাইম নাম্বারগুলো পেলাম 2, 3, 5 এবং 7, এই সংখ্যাগুলোর কোনো একটা সংখ্যা দ্বারা 47 কে নিঃশেষে ভাগ করা যায় কিনা, কমপ্লিটলি ডিভিজিবল কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো সেটার জন্য আমরা চেক করব। এখন 47 কে আমরা প্রতিটা প্রাইম নাম্বার দিয়ে দিয়ে ভাগ করে করে দেখব আমরা ইন্টিজার ভ্যালু পাচ্ছি কিনা। যদি কোনো ইন্টিজার ভ্যালু মানে কি পূর্ণ সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ এখানে কোনো একটা সংখ্যা দ্বারা 47 যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে 47 অবশ্যই হবে কি একটা কম্পোজিট নাম্বার। আর যদি এই চারটা প্রাইম নাম্বারের মধ্যে কোনো সংখ্যা দ্বারা যদি 47 কে নিঃশেষে ভাগ করা না যায়, প্রতি ক্ষেত্রে যদি ভাগশেষ থাকে, তাহলে আমরা বুঝে নেব যে কি 47 হচ্ছে কি একটা প্রাইম নাম্বার। বুঝতে পেরেছি? তাহলে প্রমাণটা করতে হলে কি করতে হবে, এইখানে যে আমরা প্রাইম নাম্বার লিস্টটা করছি সেই প্রাইম নাম্বারগুলো দিয়ে আমরা 47 কে প্রতিটা দিয়ে ভাগ করে করে দেখব। যদি ভাগফল যদি পূর্ণ সংখ্যা পাওয়াই তাহলে আমাদের বলতে হবে যে কি 47 হচ্ছে কি একটা কম্পোজিট নাম্বার। আর যদি ভাগফল পূর্ণ সংখ্যা না আসে, দশমিকের মান আসে, তাহলে বলবো যে কি 47 হচ্ছে কি একটা প্রাইম নাম্বার মানে কি মৌলিক সংখ্যা। কারণ মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য জানি যে সেই সংখ্যাটা সেই নিজে এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাহলে 47 যদি একটা মৌলিক সংখ্যা হতে হয় তাহলে এই সংখ্যাগুলো কোনটা দ্বারা কিন্তু নিঃশেষে বিভাজ্য হতে পারবে না। তাহলে আমরা একটু চেক করে দেখি। তাহলে here 47 is not divisible by 2 for an integer value. 47 আমরা দেখছি কি একটা বেজোড় সংখ্যা, আর বেজোড় সংখ্যা কখনোই 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাই 47 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা নয়।
47 কে 3 দ্বারা ভাগ করা যায় না, 3 দ্বারা যদি ভাগ করি তাহলে দেখা যায় কি আমাদের দশমিকের মান আসবে, তাহলে 47টা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা নয়, আমরা এগুলো ক্যালকুলেটর ইউজ করতে পারি। এরপরে 47 কে 5 দ্বারা ভাগ করা যাবে না কখনোই, কারণ হচ্ছে কি আমরা জানি যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্কটা 0 বা 5 হয় সেসব সংখ্যাগুলো কিন্তু 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেহেতু এখানে 7 আছে, 7 কিন্তু 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়, তাহলে 47 এ 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হতে পারে না। এবার 47 এখানে যে 7 আছে 7 দ্বারাও কিন্তু বিভাজ্য সংখ্যা নয়, কারণ 7 এর যদি আমরা নামতা পড়ি, নামতা পড়লে আমরা জানি কি 6 7 42, তাহলে 6 7 42, 42 কিন্তু 7 দ্বারা বিভাজ্য, তাহলে ভাগফল হয় কত 6। আর এর পরেরটা হচ্ছে কি 7 7 49, 49 কে 7 দিয়ে ভাগ করলে তখন ভাগফল থাকে কি 7, তাহলে 42 এবং 49 এই দুটো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, কিন্তু 42 আর 49 এর মাঝামাঝি কিন্তু কোনো সংখ্যা দিয়ে কিন্তু 7 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়, তাহলে 47 7 দ্বারা বিভাজ্য সংখ্যা হতে পারে না। তাহলে দেখা যাচ্ছে কি 47 2 3 5 7 তিন চারটার মধ্যে কোনটা দ্বারাই নিঃশেষে বিভাজ্য সংখ্যা নয়, তাহলে 47 নিশ্চিতভাবেই হচ্ছে কি একটা প্রাইম নাম্বার। একইভাবে এবার আমরা 53 এর প্রমাণটা করব। এখন 53 একটা প্রাইম নাম্বার কিনা তার প্রমাণে আসছি। তো আমরা একইভাবে 53 এর স্কয়ার রুট মানে কি বর্গমূল নির্ণয় করে নেব, তাহলে স্কয়ার রুট অফ 53 ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ 53 করলে আমরা রেজাল্ট হচ্ছে কি 7.28, যেটার কাছাকাছি আমরা ইন্টিজার ভ্যালুটাকে নিব মানে কি পূর্ণ সংখ্যাটাকে নিব। তাহলে 53 এর স্কয়ার রুটের আমরা যখন ইন্টিজার ভ্যালু বের করছি তাহলে ইন্টিজার ভ্যালু পাচ্ছি কি এখানে আমরা 7.28 এর ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা 7 কে নিয়েছি, 8 কেও নিতে পারি, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এখানে যে মানটা আসবে তার কাছাকাছি পূর্ণ সংখ্যা আগেটাও নিতে পারি পরেরটাও নিতে পারি, কোনো অসুবিধা হবে না। তারপর আমরা 7 কে নিয়েছি এখানে পূর্ণ সংখ্যা হিসেবে। তো আবার আমরা কি করব, 2 থেকে এখানে যেহেতু 7 আসে তাহলে 2 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কোনটা কোনটা প্রাইম নাম্বারস আছে, মৌলিক সংখ্যা আছে, তার একটা লিস্ট করে নিচ্ছি। তাহলে 2 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এখানে হচ্ছে কি 2 3 5 এবং 7। তো আবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি এই 2 3 5 এবং 7 এই চারটা সংখ্যা দিয়ে 53 কে ডিভাইড করতে থাকবো, ডিভাইড করে দেখব কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ সংখ্যা পাচ্ছি কিনা। তাহলে 53 কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা দেখব, যেহেতু 53 এখানে একটা বেজোড় সংখ্যা তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হতে পারে না, কারণ জোড় সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়, বেজোড় সংখ্যাগুলো 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা নয়। তাহলে 53 কে 2 দিয়ে ভাগ করলে তাহলে এটা ইন্টিজার ভ্যালু আমরা পাবো না। 53 is not divisible by 2 for an integer value। 53 2 দ্বারা বিভাজ্য সংখ্যা নয় একটা পূর্ণ সংখ্যা পাওয়ার জন্য। এবার 53 কে দেখি 3 দিয়ে ডিভাইড করলে পাওয়াচ্ছি কিনা। তো এখন আমরা ক্যালকুলেটর চেক করে দেখলাম যে 53 কে 3 দিয়ে ডিভাইড করলে কিন্তু পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। তাহলে 53 3 দ্বারাও বিভাজ্য সংখ্যা নয়। 53 is not divisible by 3 for an integer value। 53 5 দ্বারাও বিভাজ্য সংখ্যা নয়, কারণ 53 এর একক স্থানীয় অঙ্কে 3 আছে, 0 বা 5 থাকলে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হতো, কিন্তু 3 থাকাতে এটাও 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হতে পারবে না। তাহলে 53 is not divisible by 5 for an integer value। সেম ভাবে 53 7 দ্বারাও বিভাজ্য সংখ্যা নয়, কারণ 7 এর নামটা কিছুক্ষণ আগে পড়েছি, 7 7 49, এরপরে আমরা পাই কিন্তু 7 8 56। তাহলে 49 এবং 56 এই দুটো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, কিন্তু মাঝামাঝি সংখ্যাগুলো কিন্তু 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আর হতে পারছে না। তাহলে 53 7 দ্বারা বিভাজ্য সংখ্যাও নয়। দেখছি কি আমরা তাহলে 53 এই চারটা সংখ্যার মধ্যে কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাচ্ছে না, তার মানে 53 ও নিশ্চিতভাবে হচ্ছে একটা প্রাইম নাম্বার। তো এইভাবে যে কোনো সংখ্যা প্রাইম নাম্বার কিনা আমরা সহজেই প্রমাণ করতে পারবো। এবার আমরা কম্পোজিট নাম্বার থেকে একটা প্রমাণ দেখি। এখন আমরা কম্পোজিট নাম্বারের কিছু প্রমাণ করছি। তো আমরা কোশ্চেনটা দেখছি স্ক্রিনে। প্রুভ দ্যাট 15 27 95 and 119 are not prime numbers or they are composite number। প্রমাণ করতে হবে যে 15 27 95 এবং 119 প্রাইম নাম্বার নয় অথবা তারা হচ্ছে কি কম্পোজিট নাম্বারস। তো প্রমাণটা কিন্তু সেম ওয়েতে আমরা করব। প্রাইম নাম্বারের ক্ষেত্রে যেভাবে করেছিলাম, আমরা স্কয়ার রুট করব, স্কয়ার রুট করার পরে যে মানটা পাবো সেটার ভিতরে আমরা প্রাইম নাম্বারসগুলো সিলেকশন করব এবং প্রাইম নাম্বারগুলো দিয়ে ভাগ করে দেখব কোন ভাগফল পূর্ণ সংখ্যা পাচ্ছি কিনা। যদি ভাগফল পূর্ণ সংখ্যা পাই তাহলে এই সংখ্যাগুলো হবে কি একটা কম্পোজিট নাম্বার, আর যদি ভাগফল পূর্ণ সংখ্যা না আসে তখন সেটা হবে কি প্রাইম নাম্বার। ঠিক আছে, সেম প্রসেসে আমরা কিন্তু প্রসিড হব। এখান থেকে আমি একটা অঙ্কের সলিউশন দেখাচ্ছি। 119 একটি প্রাইম নাম্বার নয় অথবা 119 একটি কম্পোজিট নাম্বার, সেটা প্রমাণটা দেখছি। তো আমি এখানে 119 আমরা এখানে প্রথম আমরা কি করে নেব, স্কয়ার রুট করে নেব, মানে কি বর্গমূল করে নেব। তো 119 যখন বর্গমূল করছি তখন তার মান হচ্ছে কি 10.91। এখন 10.91 এর কাছাকাছি আমরা একটা ইন্টিজার ভ্যালু নেব। দ্য ইন্টিজার ভ্যালু অফ স্কয়ার রুট ওভার 119 ইজ 10.91 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা হচ্ছে কত 11। 11 ও নিতে পারি অথবা 10 কেও নিতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে 11 এ লিখছি। এরপর লিখছি কি the prime numbers between 2 to 11 are। এবার 2 থেকে 11 এর ভিতরে প্রাইম নাম্বারস কি আছে, 2 3 5 7 এবং 11 নিজেও একটা প্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে 2 3 5 7 11
5টা প্রাইম নাম্বার পেয়েছি। যদি এখানে আমরা 10 লিখি, যদি এখানে আমরা 10 লিখতাম তাহলে এখানে লিখতাম কি 2 to 10, 2 থেকে 10 এর ভিতরে প্রাইম নাম্বার কত? তাহলে 2 থেকে 10 এর ভিতরে প্রাইম নাম্বার কিন্তু তখন লিখতাম 2 3 5 এবং 7, কারণ 10 কিন্তু প্রাইম নাম্বার নয়, তাই 10 কে এখানে প্রাইম নাম্বার লিস্টে রাখা যাবে না। 2 থেকে 10 এর ভিতরে প্রাইম নাম্বারগুলো নিতে হবে, যেটা হচ্ছে কি 2 3 5 এবং 7। এখন 11 লেখাতে এখানে 2 থেকে 11 এর ভিতরে প্রাইম নাম্বার আমরা পাচ্ছি কি 2 3 5 7 এবং 11। এটাতে আমাদের এখানে একটা প্রাইম নাম্বার বেড়ে গেল 11 নাম্বার। আর যদি 10 নিতাম তাহলে এই প্রাইম নাম্বারটা আসতো না 10 পর্যন্ত, এখানে 7 পর্যন্ত হিসাব করতাম। তাতে কিন্তু আমাদের প্রমাণে কোনো প্রভাব পড়তো না, ঠিক আছে? প্রমাণ কিন্তু আমাদের যথাযথভাবেই হতো। যাই হোক, এখন আমরা এই সংখ্যাগুলো দ্বারা 119 নিঃশেষে বিভাজ্য কিনা তা চেক করব। তাহলে আমরা প্রথমে 2 দ্বারা বিভাজ্য কিনা চেক করি। here 119, তো 119 যেহেতু একটা বেজোড় সংখ্যা, তাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। 119 is not divisible by 2 for an integer value। তাহলে 119 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা নয়। এবার দেখব 119 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কিনা। 119 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে দেখা যাবে কি এটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। ক্যালকুলেটরের মান বের করতে পারি, দেখা যাবে কি এটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা নয়। তাহলে 119 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা নয়। 119 5 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হতে পারে না, যেহেতু আমাদের একক স্থানীয় অঙ্কে 9 আছে এবং 9 5 দ্বারা বিভাজ্য নয়। যদি এখানে একক স্থানীয় অঙ্কে 0 বা 5 থাকে তখন সেটা 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হয়। এখানে 9 থাকে, তাহলে এই 119 5 দ্বারা বিভাজ্য সংখ্যাও নয় for an integer value। তাহলে 119 is not divisible by 5 for an integer value। এবার 119 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে ক্যালকুলেটর থেকে আমরা মান পাবো কত? 17। 119 কে যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল আসবে কি 17 17। আর 17 কিন্তু হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা, তার মানে কি 119 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো এই ক্ষেত্রে আমরা লিখব কি 119 is divisible by 7 for an integer value। তাহলে 119 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা। যেহেতু আমরা এখন পেয়ে গেলাম যে 119 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা, তাহলে পরবর্তী যে আরেকটা 11 আছে সেটার আর ব্যবহারটা না দেখালেও চলবে। 119 11 দ্বারা বিভাজ্য সংখ্যা নয়। তবে এটা না লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা কিন্তু এই জায়গায় এসে পেয়ে গেলাম যে কি এই 5টা প্রাইম নাম্বারের মধ্যে একটা প্রাইম নাম্বার দিয়ে 119 কে নিঃশেষে ভাগ করা যাচ্ছে। তার মানে 119 আর প্রাইম নাম্বার থাকতে পারে না, কারণ 119 কে তো 119 দিয়ে ভাগ করা যাবে, 119 কে 1 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এখানে দুটো ডিভিজার অলরেডি পেয়ে গেছি, তার সাথে এখানে আরেকটা ডিভিজার পেয়ে গেলাম কি 7। তাহলে 2 এর বেশি কিন্তু উৎপাদক চলে আসলো 119 এ। তাহলে 119 এ যেহেতু 2 এর বেশি উৎপাদক পেয়ে গেছে, তার মানে কি 119 আর প্রাইম নাম্বার হতে পারে না। 119 হচ্ছে কি নিশ্চিতভাবে একটা কম্পোজিট নাম্বার। তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি therefore 119 is not a prime number, or 119 is a composite number। 119 একটা প্রাইম নাম্বার নয়, অথবা 119 হচ্ছে একটা কম্পোজিট নাম্বার। প্রুভড, প্রমাণিত। তাহলে আমরা প্রাইম নাম্বার এবং কম্পোজিট নাম্বার সম্পর্কিত কিছু অঙ্ক করলাম। কম্পোজিট নাম্বারে যে আরো কিছু প্রমাণ আছে 15 27 95, এগুলো আশা করি আপনারা বাসায় করে নিতে পারবেন। এখন আমরা অড নাম্বারস এবং ইভেন নাম্বারস এর কিছু আলোচনা করব। অড নাম্বারস এবং ইভেন নাম্বারস এর সংজ্ঞা তো আমরা সবাই জানি। যেসব পূর্ণ সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য সেগুলো হচ্ছে কি ইভেন নাম্বারস মানে জোড় সংখ্যা, আর যেসব পূর্ণ সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাকে বলা হয় কি অড নাম্বারস মানে কি বেজোড় সংখ্যা। সাধারণভাবে যে কোনো পূর্ণ সংখ্যাকে ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। n দিয়ে যে কোনো পূর্ণ সংখ্যা হয় সেটা ধনাত্মক হোক ঋণাত্মক হোক, যে কোনো পূর্ণ সংখ্যা হয়। অর্থাৎ n এর মান 3 ও হতে পারে, n এর মান 4 ও হতে পারে, n এর মান 7 ও হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে n দিয়ে হচ্ছে কি যে কোনো পূর্ণ সংখ্যা। সেই পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু বেজোড় সংখ্যাও হতে পারে অথবা জোড় সংখ্যাও হতে পারে। এখন এই n কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেই, রেজাল্ট পাচ্ছি কি 3 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয় কি 6, 4 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয় কি 8, 7 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয় কি 14। 6 8 14 এই সবগুলোই কিন্তু ইভেন নাম্বার। এই সবগুলো দেখা যাচ্ছে কি ইভেন নাম্বার। তার মানে কি
যে কোনো পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে যে গুণফল পাই গুণফলগুলো সবসময় ইভেন নাম্বারে কনভার্ট হয়ে যায়। এই n যেটা আমরা পূর্ণ সংখ্যা বলছি সেই পূর্ণ সংখ্যাটা নিজে বেজোড়ও হতে পারে অথবা জোড়ও হতে পারে। তো জোড় বেজোড় যাই থাকুক না কেন তাকে যখন আমরা 2 দিয়ে গুণ করছি গুণফলটা কিন্তু সবগুলোই জোড় সংখ্যাতে কনভার্ট হয়ে যাচ্ছে, মানে কি ইভেন নাম্বার হয়ে যাচ্ছে। বুঝাইতে পেরেছি কি? তাহলে শুধুমাত্র যদি আমরা n লিখি তাহলে n দিয়ে কিন্তু জোড় বেজোড় যে কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারি, কিন্তু তাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তখন এই গুণফলটা কিন্তু অবশ্যই কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? ইভেন নাম্বারে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে টুয়াইস এন্ড অলওয়েজ ইভেন, এটা আমরা মনে রাখবো। আমরা আজকে এখন একটা প্রমাণ করব ইভেন আর অড নাম্বারের সাথে সম্পর্কিত, এই টপিকগুলো আমাদের মনে রাখতে হবে। টুয়াইস এন্ড হচ্ছে কি অলওয়েজ ইভেন। এবার যদি আমরা ক্রমিক সংখ্যাগুলো নিয়ে একটু আলোচনা করি, ক্রমিক সংখ্যাগুলো কেমন? 1 2 3 4 5 6 7 8 এইভাবে। তো 1 এর পরের ক্রমিক সংখ্যা হচ্ছে কি 2, 1 এর সাথে 1 যোগ করে 2 হয়, 2 এর সাথে 1 যোগ করে 3 হয়, 3 এর সাথে 1 যোগ করে 4 হয়। অর্থাৎ দুটো ক্রমিক সংখ্যার মধ্যবর্তী পার্থক্য হচ্ছে কত? 1। বড় ক্রমিক সংখ্যা থেকে ছোট ক্রমিক সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফল হবে কি 1, অথবা ছোট ক্রমিক সংখ্যার সাথে 1 যোগ করলে পরবর্তী ক্রমিক সংখ্যাটা পাওয়া যায়। যেমন 4 এর সাথে 1 যোগ করলে 5 পরবর্তী ক্রমিক সংখ্যা পাওয়া যাচ্ছে। এখানে আরেকটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, যেমন 1 2 3 4 5 যে বলছি, 1 হচ্ছে কি বেজোড় সংখ্যা, 2 জোড় সংখ্যা, 3 বেজোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা। অর্থাৎ দেখা যাচ্ছে কি ক্রমিক সংখ্যার মধ্যে জোড় বেজোড়গুলো ওলটপালটভাবে রিপিট হচ্ছে। একটা যদি জোড় হয় তাহলে পরবর্তী ক্রমিক সংখ্যা কিন্তু অবশ্যই বেজোড়, বেজোড়ের পরবর্তী ক্রমিক সংখ্যা হচ্ছে কি জোড়। বোঝা গেছে? যেমন 4 হচ্ছে কি জোড় সংখ্যা, তার পরবর্তী ক্রমিক সংখ্যা হচ্ছে কি 5, যেটা হচ্ছে কি একটা বেজোড় সংখ্যা। 5 এর পরবর্তী ক্রমিক সংখ্যা হচ্ছে কি 6, যেটা হচ্ছে কি আবার জোড় সংখ্যা। 6 এর পরবর্তী ক্রমিক সংখ্যা হচ্ছে কি 7, যেটা হচ্ছে কি আবার বেজোড় সংখ্যা। তার মানে কি জোড় সংখ্যার পরবর্তী সংখ্যাটাই কিন্তু হবে কি বেজোড় সংখ্যা, জোড় সংখ্যার পরবর্তী ক্রমিক সংখ্যাটাই কিন্তু বেজোড় সংখ্যা। তাহলে টুয়াইস n যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে তার পরবর্তী ক্রমিক সংখ্যা অবশ্যই টুয়াইস n থেকে 1 বেশি হবে, টুয়াইস n থেকে 1 বেশি হবে। তাহলে টুয়াইস n এর সাথে যদি আমরা +1 করি তাহলে আমরা টুয়াইস n এর পরবর্তী ক্রমিক সংখ্যাটা পাবো, যে ক্রমিক সংখ্যাটা কিন্তু নিশ্চিতভাবে হবে কি একটা অড নাম্বার অথবা বেজোড় সংখ্যা। ঠিক আছে? তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা n কে 2 দিয়ে গুণ করলে গুণফলটা সবসময় হয় কি ইভেন নাম্বার, মানে কি জোড় সংখ্যা। আর এই জোড় সংখ্যার সাথে যখন আমরা 1 কে যোগ করি বা বিয়োগ করি, যে কোনো একটা করতে পারি, আমি তারপর যোগ দিয়ে বোঝাচ্ছি। 1 কে যদি যোগ করে দিই তাহলে আমরা পরবর্তী ক্রমিক সংখ্যা পাই, এই পরবর্তী ক্রমিক সংখ্যাটা অবশ্যই হবে কি একটা অড নাম্বার, কারণ ইভেন এর পরেই আসবে অড। আবার অড এর সাথে 1 যোগ করে দিলে সেটা কি হয়ে যায়? ইভেন হয়ে যায়। অড এর সাথে যদি আবার 1 যোগ করি তখন সেটা হয়ে যায় কি ইভেন। ঠিক আছে? তো এটা একটা সিকোয়েন্স ফলো করতে হবে। তো এখন আমি কিছু বেসিক বিষয় একটু আলোচনা করছি। যেমন ইভেন সংখ্যাকে যদি ইভেন সংখ্যা দিয়ে গুণ করা হয় তখন তার গুণফল কিন্তু ইভেনই থাকে। যেমন 4 গুণ 8, তাহলে 4 8 32 ইভেনই হবে। ঠিক আছে? ইভেনকে যদি অড দিয়ে গুণ করা হয় তখন তার গুণফলও কিন্তু ইভেন হবে। যেমন মনে করি কি 4 যোগ 7, তাহলে 4 7 28, 28 কিন্তু কি হয়ে গেল? ইভেন নাম্বার হয়ে গেল। ঠিক আছে? একইভাবে অডকে যদি ইভেন দিয়ে গুণ করা হয় তখনও কিন্তু রেজাল্টটা ইভেনই থাকছে। এখানে আসলে অড ইভেন স্থান পরিবর্তন করে লিখেছি কিন্তু জিনিসটা সেম। যেমন 3 গুণ 4, তাহলে 3 4 এ কত হয়ে গেল? 12 হয়ে গেল, এটা ইভেন হয়ে গেল। অডকে যদি অড দিয়ে গুণ করা হয় তখন সেক্ষেত্রে রেজাল্ট হচ্ছে কি অড। যেমন 3 গুণ 7, তাহলে 3 7 কত? 21, অড নাম্বার। বুঝে গেছে? তাহলে একাধিক সংখ্যার গুণের সিরিজের ক্ষেত্রে যদি সবগুলোই ইভেন থাকে তাহলে তার গুণফল অবশ্যই ইভেন হবে। এখানে আমি দুটো দিয়ে উদাহরণ দিয়েছি, কিন্তু সবসময় দুটো দিয়ে যে হিসাব করতে হবে তা নয়। আমরা যদি এখানে 50টা সংখ্যা চিন্তা করি, 50 সংখ্যার গুণফল চিন্তা করি, 50টা যদি ইভেন হয় তাহলে 50 সংখ্যার ইভেনের গুণফল ইভেনই থাকবে। 50টা সংখ্যার মধ্যে যদি 49টা অড নাম্বার থাকে এবং শুধু একটা ইভেন নাম্বার থাকে তখনও তার গুণফল কিন্তু ইভেনেই কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ একটা গুণের রাশির ক্ষেত্রে সংখ্যাগুলোর মধ্যে যদি যে কোনো একটা ইভেন নাম্বার থাকে তখন তার গুণফল কিন্তু ইভেনই হবে। সিমিলার এটার ক্ষেত্রে। ঠিক আছে? কিন্তু যদি গুণের রাশিগুলোর মধ্যে যদি সবগুলো সংখ্যায় যদি অড থাকে তখনই তার রেজাল্ট কি আসে? অড আসে। অর্থাৎ অডকে অড দিয়ে গুণ করতে থাকলে তখন রেজাল্ট অড থাকে, কিন্তু অডকে যদি ইভেন দিয়ে গুণ করি তখন রেজাল্টটা ইভেন এখন। এবার আরেকটা বিষয় দেখছি,
তো অড কে অড দিয়ে গুণ করতে থাকলে অড হবে, ইভেন কে ইভেন দিয়ে গুণ করতে থাকলে ইভেন হবে। তার মানে বলতে পারি কি ইভেনের উপরে যদি আমরা যে কোনো একটা পাওয়ার করি, যে কোনো ইভেন সংখ্যার উপরে যদি পাওয়ার করি, তো পাওয়ার করলে কি হবে, ওই সংখ্যাটাই আসলে রিপিটিটিভ ভাবে গুণ হতে থাকে। যেমন আমি যদি এখানে 2 এর উপরে কিউব করি তাহলে 2 * 2 * 2 তিনবার গুণ করতে হয়। 4 এর উপরে যদি 7 করি তাহলে 4 * 4 * 4 * করে 7 বার গুণ করতে হবে। এটাতে কিন্তু ইভেন সংখ্যাটাই কিন্তু বারবার করে গুণ হচ্ছে, তাহলে এটার গুণফল অবশ্যই ইভেনই থেকে যাবে। ঠিক আছে, একইভাবে অড এর যদি কোনো আমরা পাওয়ার করি, যেমন মনে করি কি 3 এর পাওয়ার করলাম 3, তাহলে 3 * 3 * 3, তাহলে কয়টা 3 কে গুণ করতে হচ্ছে, তিনটা 3 কে গুণ করতে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তিনটাই অড নাম্বার, তিনটা অড নাম্বারকে গুণ করলে রেজাল্ট কিন্তু অড থেকে যাবে। ঠিক আছে, তাহলে অড যে কোনো সংখ্যার উপরে আমরা যে কোনো পাওয়ারই করি না কেন, তখন সেক্ষেত্রে কিন্তু সেই অড সংখ্যাটা কিন্তু রিপিটিটিভ ভাবে গুণ হচ্ছে, এবং সবগুলো যেহেতু অড এর গুণফল, তাই তার গুণফলটা অড হিসেবে থেকে যাবে। তাহলে আমরা মাল্টিপ্লিকেশন থেকে আমরা ইভেন অড নিয়ে কিছু আলোচনা করলাম। এবার আমরা এডিশন সাবট্রাকশন থেকে আলোচনা করি। ইভেনের সাথে যদি আমরা ইভেন কে যোগ করি তাহলে সেক্ষেত্রে রেজাল্ট ইভেনই হবে। যেমন 4 + 8 যোগ করলে 12 হয়ে গেল। ইভেনের সাথে যদি আমরা অড কে যোগ করি তাহলে কিন্তু রেজাল্ট হয়ে যাবে কি অড। যেমন 6 + 3, 6 এর সাথে 3 যোগ করলে রেজাল্ট হচ্ছে কত, 9, যেটা হচ্ছে কি একটা অড নাম্বার। বিপরীতভাবে লিখলো ফলাফলটা একই আসবে, অড প্লাস ইভেন করলেও কিন্তু রেজাল্টটা অডই থাকবে। 11 + 6, 11 এর সাথে 6 যোগ করলে রেজাল্ট হচ্ছে কি 17, যেটা হচ্ছে কি একটা অড নাম্বার। আবার যদি দুটো অড নাম্বারকে যোগ করি তখন কিন্তু রেজাল্ট আবার হয়ে যায় কি ইভেন। যেমন মনে করি কি 3 + 5, 3 আর 5 অ্যাড করলে কত হয়ে যাচ্ছে, ইভেন হয়ে যাচ্ছে। তাহলে দুটো ইভেন সংখ্যার যোগফল ইভেন, একটা অড একটা ইভেন থাকলে রেজাল্ট সবসময় অড, এবং দুটো অড হলে আবার রেজাল্ট হয়ে যাচ্ছে কি ইভেন। অর্থাৎ সিমিলার জিনিসের মধ্যে যদি আমরা প্লাস করি তখন ওইটাই আমাদের ইভেন আসবে। সিমিলার জিনিসের মধ্যে যখন আমরা প্লাস করব তখন হবে কি ইভেন, কিন্তু যখন ডিফারেন্ট জিনিসের মধ্যে যোগ করব তখন হয়ে যাবে কি অড। এই ক্ষেত্রে কিন্তু এটা দুটো ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমার তিনটা হয়, তিনটা সংখ্যা যোগ হয়, তখন কিন্তু আবার এটার মধ্যে পরিবর্তন আসবে, চারটা হলে আবার পরিবর্তন আসবে। তো অত ডিটেইলে আমরা যাচ্ছি না আজকের আলোচনাতে। তো আজকে যে অঙ্কটা করব সেটার জন্য আমাদের এই বেসিকগুলো নিয়ে আলোচনা করে চলবে, এবং এগুলো আসলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন, হয়তো বা আমাদের বিভিন্ন যে পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য দরকার, তখন সেগুলোর জন্য কিন্তু এই বেসিকটা খুবই প্রয়োজন। এগুলো থেকে আমাদের অনেক এমসিকিউ আসে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। যাই হোক, তো এখন আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা অড ইভেন নিয়ে কিছু বেসিক আলোচনা করেছি, তো এগুলো তো আমরা ডিসকাশন করেছি, এবং তার সাথে বলে দিয়েছি টুয়াইস এন্ড অলওয়েজ ইভেন এবং টুয়াইস এন্ড প্লাস 1 হচ্ছে কি অলওয়েজ অড। আবার n হচ্ছে কি যে কোনো পূর্ণ সংখ্যা, তাকে 2 দিয়ে গুণ করলে গুণফলটা সবসময় ইভেনে কনভার্ট হয়ে যাবে, এবং তার সাথে যদি আমরা 1 যোগ করে দিই, ইভেন প্লাস 1 করলে ইভেনের সাথে 1 যোগ করে দিলে রেজাল্ট তখন কিসে কনভার্ট হয়ে যাবে, অডে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এইটা নিয়ে একটা কোশ্চেন দেখছি। আমাদেরকে প্রমাণ করতে হবে যে কি 4n² + 6n + 1 হচ্ছে কি একটা অড নাম্বার, সেটা প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য আমরা আগে কোশ্চেনটা লিখে নিয়েছি, এবার এটা সলিউশনে যাব। এটাকে এখন আমরা উৎপাদক করব, ফ্যাক্টরিং করব। এখন আমরা একটা বেসিক ফর্মুলা জানি, a + b² হচ্ছে কি a² + 2ab + b²। আমরা চেষ্টা করব এই রাশিটাকেও a² + 2ab + b² আকারে সাজানোর জন্য। এভাবে যদি আমরা সাজিয়ে নিতে পারি তাহলে এটাকে সংক্ষেপে আমরা a + b² আকারে প্রকাশ করতে পারবো। তাহলে আমরা এই রাশিটাকে a² + 2ab + b² আকারে সাজানোর চেষ্টা করি। প্রথমে এখানে আছে কি a², তাহলে a² কিভাবে আনবো? দেখা যাচ্ছে কি এখানে একটা স্কয়ার আছে, তবে স্কয়ারটা কিন্তু শুধুমাত্র n এর সাথে আছে, 4 এর সাথে কিন্তু স্কয়ার নেই। কিন্তু এখানে স্কয়ার হতে হলে কিন্তু পুরোটার উপরে স্কয়ার হতে হবে। তাহলে এখানে যেহেতু দুটো উপাদান আছে 4 এবং n, দুটোকে আমাদেরকে হোল স্কয়ার আকারে আনতে হবে। এটার জন্য 4 এর জায়গায় আমরা লিখতে পারি কি 2² n স্কয়ার তো থাকলো 2² * n² + 6n + 1, আগে এভাবে লিখলাম। এরপরে 2 এবং n দুটোরই পাওয়ার যেহেতু স্কয়ার, কমন পাওয়ার, তাই 2n কে একটা ব্র্যাকেটে এনে স্কয়ারটাকে আমরা বাইরে দিতে পারি। তাহলে 2n² প্লাস হচ্ছে কি 6n + 1। তো এখন যেভাবে আমাদের সাজানোর দরকার সেটা হচ্ছে কি a² + 2ab + b²। a² এর জায়গায় আমরা a কে পেয়ে গেছি টুয়াইস n, পেয়ে গেলাম। তাহলে টুয়াইস n² মানে কি a² আকারে লিখতে পারছি। তাহলে টুয়াইস n² টাই a² এর মত। তার সাথে দরকার হবে কি 2ab সূত্রের মধ্যে এখানে একটা 2 আছে, তো সূত্র অনুসারে 2টা বসালাম ইনটু a। a এর রিপ্লেসমেন্ট এখানে আমরা কাকে বসাবো, টুয়াইস n কে বসাবো, কারণ টুয়াইস n টাই a কে রিপ্রেজেন্ট করছে। টুয়াইস n ইনটু এরপর দরকার হচ্ছে কি b²। তো b² এর জায়গায় এখানে কি আছে, 1 আছে।
তো আমরা কিন্তু 1 কে স্কয়ার আকারে লিখলেও কিন্তু আমাদের মূল মানে কোনো পরিবর্তন হয় না। যেমন আমরা 4n স্কয়ার কে লিখতে পারছি টুয়াইস n হোল স্কয়ার, টুয়াইস n কে আবার হোল স্কয়ার করলে কিন্তু 4n স্কয়ার হয়ে যায়। একইভাবে কিন্তু 1 কে স্কয়ার করলে কিন্তু আবার 1ই হয়ে যায়। তাহলে 1 কে আমরা কনভার্ট করে 1 স্কয়ার লিখে নিতে পারছি। তার মানে 1 হচ্ছে কার রিপ্লেসমেন্টে বসাচ্ছি, b এর রিপ্লেসমেন্টে। তাহলে এখানে 2ab এর মধ্যে b এর রিপ্লেসমেন্টে আমরা মান বসাবো কত, 1 লিখে নিলাম। তো এখন এটাকে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আকারে সাজিয়ে নিয়েছি। তাহলে 4n স্কয়ারের জায়গায় হয়ে গেল 2n স্কয়ার, 1 এর জায়গায় হয়ে গেল কি 1 স্কয়ার। কিন্তু মাঝখানের অংশটা যদি আমরা দেখি, তো এখানে গুণ করলে হচ্ছে কি 2 * twice * 1, যেটা আমরা twice ab আকারে সাজিয়েছিলাম, এটা গুণফল হচ্ছে কি 4n, যদি কোনো 4 আর 4 কে 1 দিয়ে গুণ করলে 4ই থাকে, 4n। এটা গুণফল হচ্ছে কি 4n, কিন্তু আমাদের মাঝখানে তো 4n নেই, মাঝখানে আছে কি 6n। তাহলে আমরা এখানে 4n লিখেছি, কিন্তু লিখতে হবে 6n। তাহলে 2n কম আছে, যেহেতু 2n কম আছে সেটাকে আমি শেষে আবার অ্যাড করে দিচ্ছি প্লাস 2n। তার মানে কি 6n টাকে আমরা একটু ভেঙে সাজিয়েছি, এখানে 4n হিসাব হয়েছে আর twice n টা শেষের দিকে নিয়ে গেলাম। এবার আমরা এই পুরো অংশটা নিয়ে আমরা a + b হোল স্কয়ার আকারে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে a এর জায়গায় হচ্ছে কি twice n, তাহলে twice n প্লাস b এর জায়গায় আছে কি 1, তাহলে twice n + 1 হোল স্কয়ার। এটাতে এই অংশ পুরোটা মিলে twice n + 1 হোল স্কয়ার হয়ে গেল, কিন্তু তার পার্থে আরেকটা প্লাস twice n আছে, তো প্লাস twice n টা আমরা লিখে নিলাম, প্লাস twice n। এখন আমরা কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম সেখান থেকে দেখছি যে twice n হচ্ছে কি অলওয়েজ একটা ইভেন নাম্বার, এবং twice n + 1 অলওয়েজ হচ্ছে কি একটা অড নাম্বার। কারণ n যে কোনো ইন্টিজার, আমাদের প্রশ্নেও লেখা আছে যে n যে কোনো একটা ইন্টিজার। তাহলে n যদি যে কোনো ইন্টিজার হয়, তাহলে twice n হতে হবে কি ইভেন নাম্বার, এবং twice n + 1 হতে হবে কি অড নাম্বার। আমাদেরকে প্রমাণ করতে হবে যে কি এটা একটা অড নাম্বার। এটা আসলে নির্দিষ্ট কোনো ভ্যালু বের করতে হয় বলেনি, মানে নির্দিষ্ট কোনো ভ্যালু বলতে কি এটা যে কোনো একটা নিউমেরিক্যাল ফিগারে বা আমাদের অ্যালফাবেটিক ফিগারে কোনো মান আসতে হবে এমন কিন্তু নয়। প্রমাণ করতে হবে এটা অড নাম্বার। যেহেতু অড নাম্বার প্রমাণ করতে হবে, তাই আমরা এখন এই নিউমেরিক্যাল বা অ্যালফাবেটিক্যাল রিপ্রেজেন্টেশন গুলোকে এলিমিনেট করে এখানে আমরা অড ইভেন ওয়ার্ডগুলোকে নিয়ে আসি। তাহলে দেখছি যে twice n + 1 হচ্ছে কি একটা অড নাম্বার নিশ্চিতভাবে। তো twice n + 1 এর জায়গায় লিখে দিচ্ছে কি অড, আর এখানে স্কয়ার যেটা ছিল স্কয়ার লিখে নিলাম, প্লাস twice n এর জায়গায় লিখে নিচ্ছি কি ইভেন, অড স্কয়ার প্লাস ইভেন। এরপর আমরা দেখছি যে কি অড এর উপরে যদি আমরা কোনো পাওয়ার করি, তাহলে তার গুণফলটা কিন্তু কি থেকে যায়, অডই থেকে যায়। অড এর উপরে যে কোনো পাওয়ার করলে কিন্তু রেজাল্টটা অডই আসে। তাহলে এখানে অড এর উপরে পাওয়ার স্কয়ার মানে দুটো অড সংখ্যাকে, সিমিলার অড সংখ্যাকে গুণ করতে হবে, তাহলে তার গুণফল অবশ্যই হবে কি অড, প্লাস এখানে ইভেন যেটা ছিল ইভেন লিখে নিলাম। তাহলে একটা অড সংখ্যা এবং একটা ইভেন সংখ্যা দুটো গুণ হচ্ছে, এবং গুণের ক্ষেত্রে আমরা দেখছি ইভেন এবং অড যদি যোগ করে অড হয়, বা অড এর সাথে যদি ইভেন যোগ করি তাহলে রেজাল্ট হচ্ছে কি অড। তাহলে অড এর সাথে যখন আমি ইভেন কে যোগ করছি, রেজাল্টটা হয়ে যাচ্ছে কি অড। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল 4n² + 6n + 1 হচ্ছে কি একটা অড নাম্বার। ঠিক আছে, তো আমরা এটা লিখে নিই, therefore 4n² + 6n + 1 is an odd number। এটা একটি odd number, বেজোড় সংখ্যা। প্রুফড। আজকের ক্লাসে আমরা প্রাইম নাম্বারস, কম্পোজিট নাম্বারস, অড নাম্বারস, ইভেন নাম্বারস এই চারটা বিষয় নিয়ে আলোচনা করেছি। বেশ কিছু ম্যাথ সলিউশন করলাম। যদি আপনাদের লেকচারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের মূল্যবান মন্তব্যগুলো কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন এবং বেল আইকনে ক্লিক করেন, যাতে পরবর্তী ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আপনাদের কোনো ভিডিও মিস না হয়। তাহলে আগামী লেকচার দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের লেকচার এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।